দর্শক আসসালামু আলাইকুম। আমি মুক্তাদির রশিদ প্রতিদিনের মতো হাজির হয়েছি সংবাদ পর্যালোচনা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন এবং টেলিভিশনে যে সমস্ত সংবাদ প্রকাশিত হয়েছে সেই সমস্ত সংবাদ নিয়েই আপনাদের সঙ্গে থাকবো আগামী ১০ মিনিট। দর্শক সাথেই থাকুন। দর্শক আজকে যে সমস্ত সংবাদ খুব গুরুত্ব আকারে পত্রপত্রিকা এবং টেলিভিশনে এসেছে তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর, শি জিনপিং এর সঙ্গে ছাপিয়েছে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা। এর আগে গত ৯ তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি বোয়িং 787 এ করে গিয়েছিলেন প্রায় ২০০ জন সহযাত্রী নিয়ে চীন সফরে। কিন্তু চীন সফরের প্রাপ্তি কি সে বিষয়ে পত্রপত্রিকাগুলো খুব বেশি একটা বলতে পারেনি, বরঞ্চ মাত্র ১৩ কোটি ডলারের সমপরিমাণ উপহার পেয়েছেন বা সহায়তা পেয়েছেন চীনের কাছ থেকে। অনেকটা এরকম যে উনি বেড়াতে গিয়েছিলেন প্রায় ২০০ জন মানুষকে নিয়ে একটা বড় প্লেন নিয়ে, সেই প্লেনে করে যখন উনি আসছেন চীনের মানুষরা কি গিফট দিবে সেই গিফট হিসাবে হয়তো চিন্তা করেছে যে ১৩ কোটি ডলার আমরা তাদেরকে দিতে পারি, কারণ এখানে যে যাতায়াতেও তো একটা খরচ হয়েছে, সেই খরচের টাকাটা হয়তো উনি সরকারকে, বাংলাদেশ সরকারকে সহায়তা হিসাবে দেওয়া হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যে বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইনে, যে আপনারা জানেন যে এই কয়দিন ধরেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, চাকরি প্রার্থীরা কোটা সংস্কারের দাবি জানিয়ে আসছিল। সেই কোটা সংস্কারের যে দাবি তারা জানিয়েছে, সেই প্রেক্ষাপটে কি ধরনের ব্যবস্থা নিয়েছে, সরকার কি ভাবছে, সেখানে কোটা সংস্কারটা কিভাবে হতে পারে, আদালত কি বলছে, এসব নিয়ে সাজিয়েছে বিভিন্ন পত্রপত্রিকা, অনলাইন এবং টেলিভিশন চ্যানেল। কিন্তু তার ভেতরে সবকিছু মিলিয়ে আমাকে যে সংবাদটি খুবই ভাবিয়ে তুলেছে সেটা হচ্ছে বিসিএস বা পিএসসিতে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, সেখানে যে বিসিএস আবেদ আলী ক্যাডারের সৃষ্টি হয়েছে সেই বিষয়টি। আপনারা জানেন যে বিসিএস এর বিভিন্ন ক্যাডার আছে, কিন্তু অনেকগুলো ক্যাডারকে সংশোধন করা হয়েছে, সেগুলোকে আত্মীকরণ করা হয়েছে। কিন্তু বিসিএস আবেদ আলী ক্যাডার সৃষ্টি হয়েছে সম্প্রতি। কি সেই ক্যাডার? প্রথম আলো আজকে তার প্রথম পাতায় একটা খবর ছেপেছে, সেখানে তারা বলছে যে প্রায় ৩০টা পরীক্ষায় কিভাবে ম্যানিপুলেশন করা হয়েছে এবং এই কাজটি করেছে আবেদ আলীরা। আপনারা জানেন যে ইতিমধ্যে ১৭ জন গ্রেপ্তার করেছে সিআইডি, তাদের অনেকেই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তারপরে তারা জেলে চলে গেছে। কিন্তু আবেদ আলীদের এই চক্র কত বছর ধরে চলছে, কিভাবে চলছে, কারা, কারা এখানে নিয়োগ পেয়েছে, তারা এখন কোথায় গিয়েছে, এ বিষয়ে কিন্তু খুব একটা পরিষ্কার ধারণা আমাদের এখনো নাই। অনেক একাডেমিশিয়ানরা বলছেন যে এই বিষয়টি কেবলমাত্র ২-১ জনকে শোকেস না করে উচিত হচ্ছে পুরা সিস্টেমটার ভিতরে কারা, কারা জড়িত সেটা বের করা। দর্শক, এই বিষয়টা আমার কাছে কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এই কারণে যে ধরুন আপনি কোটা সংস্কার করলেন, কোটার যে সিস্টেমটা সেটা কিন্তু খুব ট্রান্সপারেন্ট, যে এত পার্সেন্ট দেয়া হচ্ছে, আপনার এত পার্সেন্ট মেধা এখান থেকে নিচ্ছে। কিন্তু এই প্রেক্ষাপটটা কি? এই প্রেক্ষাপটটা ভিন্ন। আপনি মেধা থাকলেও আপনি চাকরি পাবেন না। আপনি চাকরি পাবেন না, সেটা সম্ভবই না। কারণ আপনার থাকতে হবে অর্থ। মেধা আপনার না থাকলেও চলবে, কারণ এই সংবাদগুলো বলছে যে তাদেরকে ট্রেনিং দিয়ে, তাদেরকে বাসায় রেখে, বাসা ভাড়া করে সেখানে প্রশ্নপত্র কি হবে সেগুলো সলভ করিয়ে তারপরে আপনাকে দিচ্ছে। কিন্তু দেখুন এখানে কি হচ্ছে? এখানে আপনাকে মেধায় ধরতে হচ্ছে। অর্থাৎ আপনি সিস্টেমটা দেখুন। এই সিস্টেমটা আ দূর করার জন্যে আপনি জানেন যে বাংলাদেশে একটি আইন আছে, পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যাক্ট। ১৯৮০ সালের এই আইনটিতে বেশ কড়া করে বলা হয়েছে যে অ্যা অপরাধ করলে, কে নকল করলে কি হবে, কারা নকল করলে, নকলে সহায়তা করলে কি হবে। কিন্তু এই আইনটা আমার কাছে মনে হয়েছে সংস্কার হওয়া প্রয়োজন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত সংস্কার হচ্ছে, আমি মনে করি যে এই যে পুরা প্রসেসটা, আবেদ আলীর পেছনে কারা আছেন সেটা দেখার জন্য একটা জুডিশিয়াল ইনকোয়ারি খুবই জরুরি হয়ে পড়েছে। এখন আপনি বলতে পারেন যে ভাই সিআইডি তো তদন্ত করছে, তাহলে সিআইডি তদন্ত করলে কেন আপনি আবার জুডিশিয়াল ইনকোয়ারির কথা বা সেটা দাবি জানাচ্ছেন? আমি মনে করি যে দেখুন সিআইডিরও লিমিটেশনস আছে। আপনারা জানেন যে সিআইডি অনেক তদন্ত শেষ করতে পারেনি। আপনারা জানেন যে অনেক তদন্ত করতে সিআইডিকে বেগ পেতে হয়েছে। সিআইডি তনু হত্যা মামলার তদন্ত শেষ করতে পারেনি। ব্যাংকে হেস্ট হয়েছে, বাংলাদেশ ব্যাংকে যে হেস্ট হয়েছে তারা সে তদন্ত এখনো শেষ করতে পারেনি। এই তদন্তটা সে কবে মুখ দেখবে, কি হবে আমি আপনি কেউ জানি না। কিন্তু একটা জুডিশিয়াল ইনকোয়ারি যখন হবে
তখন তারা তাদের পাবলিক পারসেপশনের জন্য জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স শো করার জন্য হলেও তারা চেষ্টা করবে এটার একটা পূর্ণাঙ্গ তথ্য বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করতে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে। কেন? কেন এই গুরুত্বপূর্ণ আমি বলছি যে এই সিআইডি কর্মকর্তাদের ভেতরে কেউ আবেদ আলী ক্যাডারের আছেন কিনা এই বিষয়টি এখনো নিশ্চিত নয়। সো যেহেতু নিশ্চিত নয়, আমি কিভাবে, কারণ আপনি জানেন যে জুডিশিয়ারি এবং সিভিল সার্ভেন্টস এটা আলাদা করা হয়েছে। ফলে একজন জুডিশিয়াল অফিসার যতটা ইন্ডিপেন্ডেন্টলি এখানে কাজ করতে পারবেন, বা একজন হাইকোর্টের জাস্টিস বা একজন সুপ্রিম কোর্টের জাস্টিস যেভাবে কাজ করতে পারবেন, একজন সিআইডির এসপি বা একজন এডিশনাল আইজিপি হয়তোবা সেই একই সাহস নিয়ে কাজ নাও করতে পারেন। সো আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই জুডিশিয়াল এনকোয়ারি হওয়া প্রয়োজন। কারণ এই ১৮ জনের মধ্যেই এই পুরা প্রক্রিয়াটা হয়েছে বলে অনেকে বিশ্বাস করছেন না। তারা মনে করছেন যে এটা ঠিক আছে, পুলিশি তদন্ত হবে, কিন্তু এর পেছনের মানুষগুলো কারা? এটা কতদূর পর্যন্ত এর প্রসিড মানি গিয়েছে? কতদূর পর্যন্ত এরকম হয়েছে? আমি এ ব্যাপারে ভারতের উদাহরণ টানতে চাই। ভারতে কিন্তু এই ধরনের প্রশ্ন ফাঁস, প্রশ্ন জালিয়াতি, প্রশ্নের মধ্য দিয়ে প্রশ্নকে মানে বিভিন্ন অর্থের মধ্যে দিয়ে চাকরি পাওয়ার ঘটনা ঘটেছে, এবং তারা তারপরে কি করেছে? তারপরে তারা যেটা করেছে, আপনারা জানেন যে ২০২৪ সালে তারা একটা আইন প্রণয়ন করেছে যে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনলফুল মেন্স অ্যাক্ট। এই আইনের তারা খুবই স্ট্রিক্ট করেছে। যারা এই সহায়তা করছে, যারা আবেদআলী, এই আবেদআলী পর্যন্ত মানুষগুলোকে ধরার জন্য আইনটি করেছে। সে আইনটা কি করেছে তারা? ৩ থেকে ১০ বছর পর্যন্ত আ জেলের ব্যবস্থা করেছে, এবং ৳১,০০,০০০ থেকে ১,০০,০০,০০০ পর্যন্ত আ জরিমানার ব্যবস্থা করেছে। অর্থাৎ আপনার যখন এরকম আবেদআলীরা ধরা পড়বে, তাদের যখন জেলে থাকতে হবে অন্তত ১০ বছর, এবং এত টাকা যখন তাদের জরিমানা দিতে হবে, এই ভয়টা তাদেরকে, এবং এই আইনটা কিন্তু খুব দারুণ। কারণ এই দারুণটা যে টেস্ট টেস্ট টেকার, অর্থাৎ যে এখানে অংশগ্রহণ করছে, যে ছাত্রটি বা যে চাকরির জন্য যে যাচ্ছে, এই মানুষটার ব্যাপারে এটা শিথিল করা হয়েছে। তাদের বিষয়টা কি সিদ্ধান্ত নিবে? ওইখানকার যে সিস্টেম থাকবে, স্ব প্রতিষ্ঠানের যে নিজস্ব রুল থাকবে, তারা তার মধ্য দিয়ে এই তাদের শাস্তির ব্যবস্থা করবে। অর্থাৎ আপনি দেখুন যে এ আমি আমি চাইলেও আমি যাতে কোনোভাবে আমি কোনো প্রশ্ন না পাই, সেই সিস্টেমটা তারা এনশিওর করেছে। আমার মনে হয় যে আ আ এই এই পদ্ধতিটা গ্রহণ করা যায়। কিন্তু আপনার এখানে কি হচ্ছে? আপনি এখন দেখুন, যদি এই কর্মকর্তারা যারা অর্থনৈতিকভাবে আ খুবই একটি সামর্থ্যপূর্ণ অবস্থানে নাই, তারা যখন সুন্দরভাবে, ভালোভাবে চাকরিতে আসবেন, তারা যেভাবে মানুষকে সেবা দিতে আগ্রহ প্রকাশ করবেন, আপনি নিশ্চিত থাকুন, যিনি আ ২০,০০,০০০, ৩০,০০,০০০ বা ৪০,০০,০০০ টাকা দিয়ে চাকরিতে এসেছেন, তার ১ম কাজটাই থাকবে যে টাকা আমি খরচ করেছি, সেই টাকাটা আমাকে উঠাতে হবে। তাহলে আপনি দেখুন, আপনার সেই দুর্নীতির জায়গাটা কিন্তু আপনি লালন করছেন। আপনি কোনো না কোনো ফর্মে এই সুযোগটাকে সৃষ্টি করে দিচ্ছেন। আমাদের এখন উচিত হচ্ছে এই আইনগুলোকে আরো শক্তিশালী করা। যতক্ষণ পর্যন্ত আইন না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমরা আইনটাকে আরো না করতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় যে একটা জুডিশিয়াল ইনকোয়ারি হওয়া খুবই জরুরি, এবং জুডিশিয়াল ইনকোয়ারি হওয়ার মধ্য দিয়ে ওই অফিসারগুলোকে আইডেন্টিফাই করা, ওই কর্মকর্তারা কি করছেন, তাদের পিসিপিআর গুলোকে মানুষের সামনে এক্সপোজ করার সুযোগ থাকলে সেটা করা, এবং তাদের মধ্য দিয়ে যে একটা মানে ক্রাইম নেক্সাস ক্রিয়েট হয়েছে, তাদের মধ্য দিয়ে যে একটা অবৈধ আ অনৈতিক একটা সিস্টেম ডেভেলপ করেছে, সেই জিনিসটাকে ভেঙে তোলা। দর্শক, আজকে আর কথা বাড়াবো না। আগামী দিন আরো সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে থাকবো। এখন পর্যন্ত এই নিয়েই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পাশে থাকবেন। আগামী দিনে আরো সুন্দর, সুন্দর কনটেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।